পুরো বরফ হয়ে গেছে। যে পাশে বরফ দাঁড়াচ্ছি আমি, যখন এই পাশে বরফ দাঁড়িয়েছি, এখানটা দেখো পুরো বরফ। কি লেভেলে স্নোফল হচ্ছে দেখো, নামানো যাচ্ছে না একটা জায়গায়। ফ্রিজিং টেম্পারেচার, আর এরকম রাস্তার মাঝখানে জল ফল জমে আছে, এগুলো বরফে পরিণত হচ্ছে আস্তে আস্তে। Good morning from day 5 of our trip. লাস্ট দিনে তোমরা দেখেছিলে আমরা বহু কষ্টের নাভিতে এসে পৌঁছেছিলাম। আমাদের সাথে অনেক কাণ্ড হয়েছিল, যেটা বলেছিলাম সেই কাণ্ডগুলো আমি তোমাদের বলতে পারিনি। কালকে রাতে এতটা শরীর খারাপ হয়ে গেছিলো, ঠান্ডায় -1 ডিগ্রিতে নেমে গেছিলো একটা টেম্পারেচার। আর আজকে সকালে এখন বাজে 6টা, আর আমরা উঠে পড়েছি। জিনিসপত্র গুছাতে হবে, আর গুছিয়ে আমরা বেরিয়ে যেতে হবে। মানে লাগেজ নিয়ে আজকে আমরা বেরাচ্ছি না ঠিকই, কিন্তু আজকে আমরা বেরিয়ে পড়বো একদম সোজা আমাদের ডেস্টিনেশন, মানে এই ট্রিপের যে ডেস্টিনেশন, যার কাছে আসা, যার জন্য আসা, মহাদেব আদি কৈলাসের কাছে। আদি কৈলাস দিকে যাব আমরা আজকে। এইখান থেকে নাভি থেকে আদি কৈলাসের ডিস্টেন্স 33 কিলোমিটার। জলিংকং থেকে আমরা কিন্তু আদি কৈলাসের দর্শন পাবো। কালকে সারাদিন বৃষ্টি হয়েছে, বলতে পারো এই গোটা রিজিয়নটাতে কালকে সারাদিন বৃষ্টি হয়েছে, স্নোফল হয়েছে উপরের দিকে, আর এখন ব্ল্যাক আইস থাকার সম্ভাবনাও রয়েছে। বাট আমরা কিন্তু কোনো রকম বাধা পেলেও সেটাকে কোনো রকম বাধা হিসাবে নিচ্ছি না, কেন আমরা কালকে থেকে অনেক বাধা পেয়েছি। আর আস্তে আস্তে সেই বাধাগুলোকে পেরিয়ে আমরা কিন্তু চলে এসেছি নাভি থেকে এবার যাবো মহাদেবের দর্শন করতে। দেখো ওই সোজা আমার আঙুলের সোজা যদি দেখতে পাও, ওখানে একটা পুরো বরফাবৃত গ্লেশিয়ারের মতো দেখা যাচ্ছে একদম। এই পাশে দেখো পুরো গ্রিনারি, আবার এই পাশে পুরো উঁচু উঁচু বরফাবৃত পাহাড়। সেম ফর ওই পাশের দিকেও রয়েছে, পিছনের দিকেও আমাদের এরকম উঁচু উঁচু বরফাবৃত পাহাড় রয়েছে। ওই জায়গাটা যখন আকাশটা ক্লিয়ার হবে, ওই গ্লেশিয়ার যেটা দেখা যাচ্ছে সেটা ভালোভাবে দেখা যাবে। আর ওইখানে জয়দীপ দা ক্যামেরা সেট করছে, ক্যামেরা সেট করুক, আমিও কয়েকটা শট নিই এতক্ষণে। গুড মর্নিং, টাইম হয়ে গেছে প্রায় 9টা, আর আমরা কিন্তু এখন বেরাচ্ছি নাভি ভিলেজ থেকে। একটু দেরি হলো বিকজ আমাদের আজকে ফিরে এসে নাভিতেই থাকার কথা, আর নাভিতে আমাদের যে রুমটা ছিল সেটা কালকের জন্য বুক করা ছিল না ঠিকঠাক করে। তো কালকের রুমটা আমরা ব্যবস্থা করলাম, সব লাগেজ শিফট করলাম, তারপরে আমরা বেরিয়ে গেলাম আদি কৈলাসের উদ্দেশ্যে। নাভি থেকে আদি কৈলাসের ডিস্টেন্স 33 কিলোমিটার। দেখো এখানে লেখা আছে নাভি 0, নাভি থেকে আদি কৈলাসের ডিস্টেন্স 33 কিলোমিটার। আদি কৈলাস মানে জলিংকংয়ের ডিস্টেন্স 33 কিলোমিটার। জলিংকংয়ের কাছে কিন্তু আমাদের পারমিট চেক হবে। নিচে গুঞ্জি রয়েছে, গুঞ্জির ওই পাশ থেকে আমাদের ওম পর্বত যেতে হয়, কিন্তু বিকালবেলা আমরা ওম পর্বত যেতে চাইছিলাম, কিন্তু আমাদের এখানে বললো বিকালবেলা ওম পর্বতে নাকি ঢেকে যায় মেঘে। নিচ দিয়ে এই যে নদীটা বই আসছে, এটা মনে হচ্ছে ইস্টার্ন ধৌলিগঙ্গা, কেননা ওম পর্বতের দিক থেকে কালী নদী আসছে, আর এইখান থেকে মনে হয় ইস্টার্ন ধৌলিগঙ্গা বয়ে আসছে। ঠিক আছে, তো চলো এবার আমরা আস্তে আস্তে এগাই আদি কৈলাসের দিকে। মানে যে কারণে আমরা এখানে আসছি, সেই কারণের জন্যই আমরা এবার যাই মহাদেবের কাছে। মহাদেব, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। আজকে কিন্তু আমরা কেউ রাইডিং জ্যাকেট পরিনি। আজকে আমি পরেছি ডিক্যাথলনের -5 জ্যাকেট, আর জয়দীপদা পরেছে -10 জ্যাকেট, আর সেম উইন্টার ট্রেকিং প্যান্ট পরে নিয়েছি। আজকে কিন্তু জ্যাকেট, রাইডিং প্যান্ট কিচ্ছু পরিনি আমরা। আর সাথে শুধুমাত্র ট্যাঙ্ক ব্যাগটা নিয়েছি, আর আমাদের সিটিং চেয়ারগুলো নিয়েছি, যেগুলো পোর্টেবল চেয়ার হয় সেগুলো নিয়েছি, যদি ওখানে কোথাও একটুখানি রেস্ট নেওয়া হয় আমরা রেস্ট নেব। আজকের প্ল্যান মোটামুটি এরকমই যে আমরা এখান থেকে যাবো এখন জলিংকং থেকে আমাদের কৈলাসের পিক দেখা যায়। আশা করি দর্শন হয়ে যাবে বাবার। আজকে এত কষ্ট করে এত দূর এসেছি, বাবাকে চেয়েছিলাম আজকের দিনটা যেন ওয়েদারটা ক্লিয়ার থাকে, আর বাবা আজকে কিন্তু ওয়েদার ক্লিয়ার দিয়েছে। টানা 3 দিন বৃষ্টি হওয়ার পরে আজকে কিন্তু ওয়েদার খুলেছে। টানা 3 দিন বৃষ্টি হওয়ার পরে আজকে ওয়েদার খুলেছে এই পাশের দিকে। তো মোটামুটি আশা করছি আমরা দর্শন পেয়েই যাব। আর ওখান থেকে আমাদের 2 থেকে 3 কিলোমিটার ট্রেক করে উপরে উঠতে হবে আদি কৈলাস মন্দিরে, আর মন্দিরে গিয়ে আমরা কিন্তু পুজো দেবো। আর ওখানে কিন্তু পার্বতী কুণ্ড, গৌরী কুণ্ড দুটো রয়েছে, আমরা কিন্তু ওই দুটোরও দর্শন করব। এই দেখো 16 কিলোমিটারে দেখাচ্ছে কুটি ভিলেজ হচ্ছে আদি কৈলাস ঢোকার আগে লাস্ট গ্রাম, বা আমাদের ইন্ডিয়ার তরফ থেকে লাস্ট গ্রাম।
মাতা কুন্তির নাম অনুসারে কুতি ভিলেজের নাম হয়েছে কুতি। আর বাঁদিক দিয়ে দেখো নদীটা কি সুন্দরভাবে বয়ে চলেছে, একদম নীল ক্রিস্টাল ক্লিয়ার জল। মানে আমি এত জায়গায় ট্রাভেল করেছি, বললাম তোমাদের যেরকম যে এইরকম ভিউ, এত উঁচু উঁচু পাহাড়, বরফে পুরো পাহাড়টা বরফে ঢাকা, এরকম আমি ভিউ কখনোই দেখিনি। তার সাথে জঙ্গল রয়েছে, এত সুন্দর ভ্যালি রয়েছে, এরকম কোথাও দেখতে পাইনি। উত্তরাখণ্ড ইজ টোটালি ডিফারেন্ট। আর উত্তরাখণ্ডে দেখার মতো কিন্তু অনেক জায়গায় রয়েছে যেগুলো কিন্তু তোমরা দেখতে পারো। যেমন ধরে নাও মুন্সিয়ারি সাইড রয়েছে, দারমা ভ্যালি রয়েছে, দেরাদুন মুসৌরি সাইড রয়েছে, কুয়ারি পাস ট্রেক রয়েছে, ধারকিদুন ট্রেক রয়েছে, ফ্লাওয়ার ভ্যালি রয়েছে, সব কিছু কিন্তু এইখানেই রয়েছে। আমরা কিন্তু একদম নদীর পাশাপাশি চলে এসেছি, নদী বাঁদিক দিয়ে বইছে আর আমরা কিন্তু সোজা চলেছি। শরীরটা একটু খারাপ, কালকে রাত্রে থেকে একটু ঠান্ডা লেগেছে, বাট মারাত্মক টেম্পারেচার ড্রপ হয়েছিল কালকে রাত্রেবেলা, -1-2 চলে গেছিলো। এখন দেখাচ্ছে 11 ডিগ্রি টেম্পারেচার সকালবেলা। আর একদম সুন্দর ঝকমকে একটা ওয়েদারের সাথে সাথে আমাদের কিন্তু বাবার দর্শনের দিকে আমরা চলতে চলেছি। আর এই পুরো এরিয়াটা, পুরো রাস্তা বা এরিয়াটা কিন্তু আর্মি কন্ট্রোল করে। আইটিবিপি মানে হচ্ছে ইন্ডিয়ান টিবেটিয়ান বর্ডার পুলিশ কিন্তু কন্ট্রোল করে। আসার সময় 2টো চেকপোস্ট আমরা পেরিয়ে এসেছি। আর জলিংকং এখান থেকে 31 কিলোমিটার, তো 31 কিলোমিটার পরে আমাদের একটা চেকপোস্ট পড়বে, যেখান থেকে আমাদের পারমিট দেখিয়ে আদি কৈলাসের দিকে রওনা হতে হবে। সাইডে গ্লেশিয়ারটাকে দেখো কি সুন্দর লাগছে, মানে উপর থেকে একদম গ্লেশিয়ারটা নিচে এসে পড়েছে। আর গ্লেশিয়ার থেকে জল হালকা হালকা করে গলে নদীর মধ্যে মিশে গেছে। সেই লোকরা যাদের জন্য আমরা কিন্তু এত সুন্দর করে ট্রাভেল করতে পারছি, বর্ডার রোড অর্গানাইজেশন, থ্যাংক ইউ। এই ট্রেনে এইসব রোড বানানো খুবই মুশকিল, তা সত্ত্বেও ওনারা বানায়। আর তার জন্যই আমরা কিন্তু এইসব বাইক ফাইক নিয়ে আসতে পারি আর তোমাদেরকে এরকম ভিউ দেখাতে পারবো, তোমরাও আসতে পারো। তাদেরকে কিন্তু ভুলে যাওয়া চলবে না, যাদের জন্য এত কিছু পসিবল হচ্ছে। এই রাস্তাটা আদি কৈলাসের দিকে যাচ্ছে, আর পিছনের দিকে একটা রাস্তা আছে যেটা ওম পর্বতের দিকে যাচ্ছে, যেটা তোমাদেরকে আমরা হয়তো আজকে বিকালে হয়তো দেখা যাবে না, আমি জানি না দেখা যাবে কি না। কালকে সকালে আমাদের ওম পর্বত হয়তো প্ল্যান করতে হবে। তো কালকে সকালে যদি ওম পর্বত যাই, কালকে ওম পর্বতের দিকে রাস্তায় কিন্তু তোমাদের লিপুলেক পাসের রাস্তাটাও দেখাবো। হয়তো লিপুলেক পাস আমাদের পারমিট পাবো না, কিন্তু লিপুলেক পাসের রাস্তাটাও তোমাদের কিন্তু আমি দেখাবো যে যেখান থেকে আমাদের কৈলাস মানস সরোবরের রাস্তা দেখা। আর ওই লিপুলেক পাস হয়েই কিন্তু আমাদের এখন ওই ইন্ডিয়া টু কৈলাস মানস সরোবর যে রোড, সেটা তৈরি হওয়ার কথা হচ্ছে। এখন দুটো দেশের মধ্যে চুক্তি হয়েছে ঠিকই, কিন্তু এখনও সেটা অতটা প্রগতি হয়নি। তো দেখা যাক কতটা কী করে ইন্ডিয়ান গভর্নমেন্ট। যদি হয়ে যায় তো এক না একদিন আমি আমার বাইক নিয়ে কৈলাস মানস সরোবর তো আসবই, কৈলাস মানস সরোবর তো আসবই। এই যে ঘোড়া পালকরা ঘোড়া নিয়ে যাচ্ছে জলিংকংয়ের দিকে। সামনে আর 6 কিলোমিটারে পড়বে কুতি গ্রাম, মানে কুন্তি মাতা, কুন্তির নাম অনুসারে যে গ্রামের নাম অনুসারে ছিল কুন্তি গ্রাম বা কুটি গ্রাম, সেই গ্রাম কিন্তু 6 কিলোমিটারে পড়বে। তোমরা যদি আসছো আদি কৈলাস, তোমাদের কাছে থাকার অপশন বলতে গেলে 4টা অপশন হচ্ছে। এক হচ্ছে নাপালচু গ্রাম, নাপালচু গ্রামে থাকার অপশন সবচেয়ে কম। তারপরে গুঞ্জিতেও কিন্তু থাকার অপশন অনেক বেশি আছে। তারপরে নাভিতে কিন্তু থাকার অপশন ভালোই রয়েছে। আর তারপরে কিন্তু এই কুটি গ্রামেও তোমরা থাকতে পারো, কিন্তু থাকার অপশন তুলনামূলক কম রয়েছে। আমরা কিন্তু এবার আস্তে আস্তে অল্টিটিউড গেইন করছি। আর সামনের দৃশ্যটা দেখো জাস্ট, এখানে যদি ড্রোন শট অ্যালাউড থাকতো, আর যদি ড্রোন শট আমি নিতে পারতাম, কিছু আলাদাই ভিউ তোমাদের দিয়ে দিতাম। কিন্তু ইন্ডিয়ান অ্যান্ড চায়না বর্ডার, তো ইন্ডিয়া চায়না বর্ডারে আমি কখনোই ড্রোন ওড়াবো না। আর মানে সত্যি কথা বলতে আমি ইন্ডিয়ান সিকিউরিটিকে নিয়ে কখনোই কম্প্রোমাইজেশনে যাব না। সে যতই আমার ভিউ কম হোক, যতই আমার শট ভালো না আসুক, আমার যায় আসে না, কিন্তু আমি ইন্ডিয়ান সিকিউরিটিকে নিয়ে কোনোদিনই কম্প্রোমাইজেশন করবো না, বা আমরা, তোমরাও আশা করি করো না। এখানে কিন্তু ড্রোন শট নেওয়া একদম অ্যালাউড নয়, তো এখানে ড্রোন শট নিও না কিন্তু, বারবার বলে দিচ্ছি। কুতিগ্রাম 3 কিলোমিটার, এখানে একটা ওপেন ভ্যালি দেখো, কি সুন্দর ভ্যালিটা দেখো লাগছে। হ্যাঁ, ডান দিকটা দেখো, সুন্দর ভ্যালি, উপরে এত উঁচু উঁচু পাহাড়, প্রত্যেকটা পাহাড়ের মাথায় বরফ পড়ে আছে, প্রতিটা পাহাড়ের মাথায় বরফ পড়ে আছে। উফ, দেখো এই হচ্ছে আদি কৈলাস উত্তরাখণ্ড। আসো তোমরা, সময় পেলে আসো। এখানে কিন্তু ইন্ডিয়ান আর্মির বাংকার রয়েছে, আমি তো সেই জায়গাগুলো অন্তত দেখাবো না, চেষ্টা করবো সেই জায়গাগুলো না দেখানোর। পুরো স্বর্গ মনে হচ্ছে একদম। ও ডান দিকের পাহাড়টাকে দেখো, ওয়াও, ওই চূড়াটা কি সুন্দর লাগছে দেখো। ওটা কী চূড়া আমি ঠিক জানি না, কিন্তু এখানে কিছু কিছু পাহাড় কিন্তু ইন্ডিয়ার মধ্যে নেই। সেটা আমি জানি না কোন পাহাড়টা ইন্ডিয়ার মধ্যে আছে, কোন পাহাড়টা ইন্ডিয়ার মধ্যে নেই। কিছু পাহাড় নেপালে আছে, আবার পিছনের দিকে ওম পর্বতের দিকে কিছু পাহাড় কিন্তু টিবেটে আছে। টিবেট মানে চায়না অকুপাইড টিবেট। দেখো এই হচ্ছে পরিবেশ, এই হচ্ছে আদি কৈলাসের পরিবেশ, এই হচ্ছে
সামনের ভিউ। তো মোটামুটি প্রায় 17-18 কিলোমিটার চালিয়ে আমরা কিন্তু পৌঁছে গেছি এখন কুটি গ্রামে। এই যে দেখো সামনে যে গ্রামটা দেখা যাচ্ছে চারিদিকে পাহাড় দিয়ে আবৃত, এই যে গ্রামটা, এই গ্রামটার নাম হচ্ছে কুটি গ্রাম। মোটামুটি তুলনামূলক আগের থেকে এখন এখানে মোটামুটি স্টের অপশনটা বেড়েছে। তো দেখো এই হচ্ছে কুটি গ্রাম। মাতা কুন্তি মানে পাণ্ডবদের মা মাতা কুন্তির নাম অনুসারে এই গ্রামের নাম হয় কুটি গ্রাম। আর এখানে আসার আগে আমি বারবার বলছি ডিহাইড্রেট হতে দেবে না বডিকে, একদম প্রচুর পরিমাণে জল খাবে, নাহলে বডি একবার ডিহাইড্রেট হয়ে গেলে কিন্তু সব শেষ। জলিংকংয়ের ডিস্টেন্স এখান থেকে হয়তো 8-9 কিলোমিটার। দুটো চেকপোস্ট পড়লো জলিংকং যাওয়ার পথে, নাভি থেকে জলিংকং যাওয়ার পথে দুটো চেকপোস্ট পড়লো। আর এইখানে ট্রেনটা সম্পূর্ণরূপে আলাদা রকম। দেখো মাঝখান দিয়ে নদীটা বয়ে আসছে আর দুদিকে পাহাড়, ঘাস জমে আছে, কীরকম ধরনের ঘাস, শ্যাওলা টাইপসের। দেখো ঘাসগুলো পুরো পাহাড়ের মধ্যে। এই বাঁদিকেও দেখো এত অল্টিটিউডে আমি ঘাস জমে থাকতে দেখিনি, প্রচুর অল্টিটিউড, বাট কত ঘাস জমে আছে দেখো, প্রচুর। আর মাঝে মাঝে কয়েকটা ফাঁকা মাঠ রয়েছে যেগুলোকে উত্তরাখণ্ডে বুগিয়াল বলে। তো বুগিয়াল রয়েছে কিন্তু মাঝে মাঝে কয়েকটা। রাস্তার পাশে ছোট ছোট বরফের চাই জমে আছে, একদম ছোট ছোট বরফের চাই জমে আছে। এইগুলোই কিছুদিন পরে গলে যাবে, তখন রাস্তার উপরে আসবে আর ন্যাচারাল ওয়াটার ক্রসিং তৈরি করবে কিছুদিন পর থেকেই। জুন মাসে কিন্তু বেশ সেই সব বরফগুলো গলে যাওয়া শুরু করবে জুন মাস থেকে। আর যে ভ্যালিটার সামনে ওপেন হলো সেটা একবার দেখো জাস্ট সামনে ভ্যালিটা ওপেন হলো। ওয়াও চারিদিকেই কিন্তু বরফাবৃত পাহাড় আছে, এরকম নয় যে তোমরা রোটের মেরে দেখতে পাবে তারপরে আর দেখতে পাবে না। ওই দেখো মালিকটা দেখেছ, বরফের চাই কাকে বলে দেখো। ও মজা এসে যাচ্ছে দেখে, আদি কৈলাসের রাস্তায় এসে। দেখো বরফের স্তর দেখো, জাস্ট বরফের স্তর দেখো। কি ঠান্ডা বাড়ছে কিন্তু উপরে চলে এসেছি। এই ভ্যালিটাতে একদম রোদ নেই, আর কি ঠান্ডা টেম্পারেচার। কিন্তু এখানে 11 ডিগ্রি দেখালেও আমার ফিল হচ্ছে 5-6 ডিগ্রির মতো, 5-6 ডিগ্রি মতো। হাত পা একদম শূন্য হয়ে যাচ্ছে। হাতের ভিতরে কোয়েচার আর গ্লাভসটা পরতে হবে, কোয়েচার আর ইনারটা পরতে হবে ভিতরে। ডান দিকে দেখো পুরো মনে হচ্ছে স্বর্গ, এ তো স্বর্গ পুরো। এটা কি উঁচু পাহাড় বরফে ঢাকা, ওটা কি? উত্তরাখণ্ড ডিফারেন্ট লেভেলের, উত্তরাখণ্ড কিন্তু ডিফারেন্ট লেভেলের। এই মুহূর্তে আমরা ঠিক জলিংকং থেকে 5 কিলোমিটার আগে একটা জায়গায় দাঁড়িয়ে আছি। এখান থেকে যে ভিউটা আমি আর জয়দীপ দা দুজনে দেখছি, আমি বিশ্বাস করা, আমি তো অনেক জায়গা ঘুরেছি, জয়দীপ দাও প্রচুর জায়গা ঘুরেছে, আমরা দুজনেই এইরকম ভিউ কোথাও দেখিনি। মানে এটা মায়ের আশীর্বাদ, বাবার কৃপা কিনা জানি না, বাট মনে হচ্ছে সামনে যেটা দেখছি সেটা কৈলাস পর্বত, মানে আদি কৈলাস পর্বত। তাও দেখি তোমাদের ভিউটা একবার দেখাই, জাস্ট দেখো ভিউটা। এইখান থেকে শুরু হলো, আমরা কিন্তু ওই নিচে রাস্তাটা দিয়ে এসেছি, আর এইখান থেকে দেখো ভিউ শুরু, দেখো এই গোটা পাহাড়টা দেখো কি সুন্দর লাগছে দেখো। আর এইখানে দেখো একটা মেঘে ঢাকা পাহাড় রয়েছে, এই পাহাড়টাকেও কি সুন্দর লাগছে। আর পুরো দেখো মনে হচ্ছে না যে কৈলাস পর্বতের চূড়ার মতো লাগছে, একদম সেরকমই লাগছে। এবার এখান থেকে জলিংকংয়ের দিকে আমরা আস্তে আস্তে এগাবো। এখানে দাঁড়িয়ে কয়েকটা ফটোশ্যুট আমরা করবো ভেবেছিলাম, তাই জন্য দাঁড়িয়েছি। আস্তে আস্তে এগিয়ে বাবার দর্শন করি, তোমাদেরকেও দেখাই যদি দর্শন পাই তো। ওই হচ্ছে আদি কৈলাস পিক, অর্ধেক মেঘে ঢাকা রয়েছে, অর্ধেকটা দেখা যাচ্ছে। দেখো পুরো পিকটা হচ্ছে কৈলাস, মানে আমাদের যে কৈলাস মানস সরোবরের কৈলাস, সেই কৈলাস পর্বতের মতো, তাই এই পর্বতটার নাম আদি কৈলাস। আমরা জলিংকং পৌঁছে গেছি আর আদি কৈলাস পিকের দর্শন পেয়েছি। পুরোপুরি খোলা নেই পিক, আমরা কিছুক্ষণ তো ওয়েট করবো আর উপরে ট্রেকও করবো। আদি কৈলাসের সম্বন্ধে যেটা জানো না তোমাদের, আমি সেটা বলছি। আর এইটা হচ্ছে ডান দিকে দেখতে পাচ্ছ আর্মি ক্যাম্প ফ্যাম্প রয়েছে, শহর রয়েছে, একটা ছোটো জায়গা বসতি রয়েছে। এইটা হচ্ছে জলিংকং। সামনে গিয়ে একটা মাঠ পড়বে বা বুগিয়াল পড়বে, সেখান থেকে আদি কৈলাস পিককে ক্লিয়ারভাবে দেখা যায়। কিন্তু আদি কৈলাস পিকের ক্লিয়ারভাবে দেখতে পাবো কি না সেটা আমার এখন সন্দেহ লাগছে।
হর হর মহাদেব, হর হর মহাদেব। আদি কৈলাস পিক মাগে ঢাকা আছে ঠিকই, কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি দেখা যাচ্ছে। ওং নমঃ শিবায়। স্নোফল শুরু হয়ে গেছে, কিন্তু আমরা কিন্তু মহাদেবকে দেখতে পাচ্ছি। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। আশা করি তোমরাও দেখতে পাচ্ছি। দাঁড়াও, বাইকটা পার্ক করি, আবার তোমাদের ভালো করে দেখাচ্ছি। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। জয় মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। টানা 5 দিন টানা ঘর থেকে এতটা রাইড করার পরে, এত বাধা আসার পরে, সেই বাধাগুলোকে ওভারকাম করার পরে আমরা কিন্তু বাবার দর্শন পেয়েছি। সামনে হালকা দেখা যাচ্ছে আদি কৈলাস পর্বত। মহাদেব এখানে শ্রী পার্বতীজিকে বিয়ে করার জন্য আগে এখানে তপস্যা করেছিলেন। সেই আদি কৈলাস পিক, পঞ্চ কৈলাসের এক কৈলাস আদি কৈলাস। দেখো চূড়াটা ঠিক আমাদের কৈলাস মানস সরোবরে কৈলাসের মতো দেখতে বলে এই কৈলাসগুলোকে, প্রত্যেকটা পঞ্চ কৈলাসের মাথাটাই এরকম চূড়াগুলোকে কৈলাসের মাথার মতো দেখতে বলে এইগুলোকে পঞ্চ কৈলাস বলে। আর দেখো আমরা এসে এখানে দাঁড়িয়েছি, আর ওই পোর্শন থেকে, জাস্ট ওই পোর্শন থেকে প্রচুর পরিমাণে স্নো পড়ে মানে আমাদের দিকে আসছে। দেখো তোমাদের দেখাই, এই দেখো স্নো আসছে, মনে হচ্ছে না আশীর্বাদ আসছে একদম ভ্যালি থেকে। আশীর্বাদ যেন আমাদের জন্য চলে এসেছে। জয় মহাদেব, হর হর মহাদেব, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। প্রভু ওং নমঃ শিবায়। ফাইনালি 5 দিন রাইড করার পরে কিন্তু আমরা পৌঁছে গেছি। এত কষ্ট করার পরে কিন্তু আমরা পৌঁছে গেছি আদি কৈলাসে পাদদেশে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি। তো তোমাদেরকে যদি দেখাই, আদি কৈলাস কিন্তু এই হচ্ছে আদি কৈলাস। তো এখন হালকা হালকা করে পিকটা খুলছে। পঞ্চ কৈলাসের এক কৈলাস হচ্ছে এই আদি কৈলাস। এই প্রত্যেকটা কৈলাসের মাথার চূড়া আমাদের মানস সরোবর কৈলাসের মতো দেখতে বলে এই প্রত্যেকটা কৈলাসকে পঞ্চ কৈলাস বলে, যার মধ্যে শ্রীখণ্ড কৈলাস রয়েছে, আদি কৈলাস, কিন্নর কৈলাস, আমাদের কৈলাস মানস সরোবর, আর হচ্ছে মহেশ্বর কৈলাস। তো মোটামুটি আমরা পঞ্চ কৈলাসের এক কৈলাস এখানে দেখতে পেলাম। যাব আমরা উপরে, জলিঙ্গং থেকে কৈলাস আদি কৈলাসের খুব ভালো দর্শন পাওয়া যায়। এরপর আমরা উপরে যাব পার্বতী কুণ্ডের দিকে। তো তোমাদের যেটা বলার সেটা হচ্ছে যে এইখানে মহাদেব শ্রী পার্বতী দেবীকে বিয়ে করার আগে তপস্যা করেছিলেন। আর মহাদেবের বাস তো তোমরা জানো কৈলাস মানস সরোবরে। তো বিয়ের আগে তিনি এইখানে তপস্যা করেছিলেন। আর বিয়ে কোথায় হয়েছিল সবাই জানে, উত্তরাখণ্ডের বিয়োগী নারায়ণ মন্দিরে মহাদেব বিয়ে করেছিলেন। আর তার আগেই তিনি এখানে তপস্যা করেছিলেন। আর সেই পার্বতী কুণ্ড রয়েছে সামনে। চলো এবার আমরা যাবো। একটু কফি খাচ্ছি, আর মারাত্মক স্নোফল হচ্ছে। দেখো বরফের, দেখছো মানে হাতটা পাতলেই কত পরিমাণে বরফ, স্নোফ্লেক্স দেখতে পাই। হ্যাঁ, মারাত্মক স্নোফল হচ্ছে। স্নোফলের মধ্যে আমাদের উপরে ট্রেক করে যেতে হবে এখন 3 কিলোমিটার। এই কফিটা হচ্ছে একটু যোগান দিচ্ছি আমাদের শরীরে, ভরসাটা রাখি। এখনো অবধি মহাদেব যতগুলো টেস্ট নিয়েছে বা পরীক্ষা নিয়েছে আমরা সেগুলো পাস করেছি। আশা করি এই পরীক্ষাটাও পাস করব। লাস্ট পরীক্ষা মহাদেবের কাছে যাওয়ার জন্য। হর হর মহাদেব। সো ফাইনালি আমরা আমাদের ট্রিপের প্রথম ট্রেকে বেরিয়ে পড়লাম টুয়ার্ড পার্বতী কুণ্ড। পিছনে ওইখানে রয়েছে আদি কৈলাস, এখন পুরোপুরি মেঘে ঢাকা পড়ে গেছে। আর আমরা এখন যাচ্ছি পার্বতী কুণ্ডের দিকে। এই রাস্তাটা দিয়ে বরাবর উঠতে হবে উপরে পুরো পার্বতী কুণ্ডের দিকে। অসাধারণ এক্সপিরিয়েন্স একটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। বরফ পড়ছে, তার মধ্যে ফ্রিজিং টেম্পারেচার চলছে। বরফের মধ্যে ট্রেকটা আমি এর আগে কখনো করিনি, এটা আমার সেকেন্ড ট্রেক। এর আগে গত বছর ফুকতাল গম্পা ট্রেক করে এসেছিলাম। এই যে তোমরা একটা চড়াই রাস্তা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, এইটা দিয়ে আমরা উপরে উঠবো। এটা অ্যাকচুয়ালি একটা শর্টকাট রাস্তা। এইটা দিকে ওপরে যে রাস্তাটা চলে গিয়েছে, এইটা দিয়ে আমরা যাবো পার্বতী কুণ্ডের দিকে। এই শর্টকাট রাস্তা দিয়ে এখন উপরের দিকে উঠবো। আমরা দুজনেই আসার আগে জানি এই ট্রিপে অনেকগুলো ট্রেক রয়েছে। তো আসার আগে বেশ কয়েকদিন আমরা ট্রেডমিলে ভালো করে দৌড়েছি, মাঠে ভালো করে ছুটেছি বা হেঁটেছি, একটু আধটু ফিটনেসের উপরে খেয়াল রেখেছি। তো তোমরাও কোনো ট্রেকে বা এরকম হাইকিংয়ে গেলে তোমাদের কিন্তু একটু ফিটনেসের উপরে খেয়াল রাখতে হবে। শুধু চলে আসলে হবে না গায়ের জোরে, মনের দিক থেকে জোর থাকলেও শরীরের জোরটাকে রাখতে হবে। আদি কৈলাস পর্বত ওইখানে, পার্বতী কুণ্ড ওই পাশে। চলো আস্তে আস্তে আমরা এগিয়ে যাই পার্বতী কুণ্ডের দিকে। এই মুহূর্তে আমরা কিন্তু অনেকটা চলে এসেছি। আর এখানে ভিউটা কিন্তু অসাধারণ সুন্দর। দেখো ভিউ, দেখো এখানের
স্নোফল কিন্তু এখনও হচ্ছে, আর এখানে কিন্তু মারাত্মক ভিউ। মারাত্মক জোরে এই সময় হাওয়া দিতে শুরু করেছে, ওয়েদার খারাপ হতে শুরু করেছে। টাইম হয়েছে 11:52 আর টেম্পারেচার কিন্তু মারাত্মক মাইনাসে, ফ্রিজিং। জাস্ট আমি চুপ করছি আর হাওয়ার আওয়াজটা শোনো। আমরা কিন্তু পার্বতীকুণ্ড পৌঁছে গেছি, আর স্নোফল হচ্ছে দেখো এখানে, মারাত্মক লেভেলের স্নোফল হচ্ছে, মারাত্মক লেভেলের। তোমরা দেখতেই পাচ্ছ, এই হচ্ছে পার্বতীকুণ্ড। পার্বতীকুণ্ড আমরা পৌঁছে গেছি, লেভেলের স্নোফল হচ্ছে দেখো, কী লেভেলের স্নোফল হচ্ছে দেখো, নামানো যাচ্ছে না একটা জায়গায়। তারপরে পার্বতীকুণ্ডের ভিউ দেখো, আর ওইখানে যদি দেখতে পারো, ওইখানে রয়েছে আদি কৈলাস মন্দির। এই যে আদি কৈলাস মন্দির, পুরো স্নোস্টর্ম চলছে, পুরো স্নোস্টর্ম চলছে। পুরো বরফ হয়ে গেছে, যে পাশে বরফ দাঁড়াচ্ছি আমি, যখন এই পাশে বরফ দাঁড়িয়েছি এখানটা দেখা পুরো বরফ হয়ে গেছে, আর স্নোস্টর্ম হচ্ছে, স্নোস্টর্ম। পার্বতীকুণ্ডের ওপাশে পাহাড়টা পুরো ঢেকে গেছে বরফে। এবার আমরা যাব মন্দিরে, মন্দিরে গিয়ে একটু প্রণাম করব, পুজো দেব, তারপরে আমরা চলে যাব নিচের দিকে। এখানে বেশিক্ষণ দাঁড়ানো যাবে না, প্রচণ্ড প্রচণ্ড রিস্কি হয়ে যাচ্ছে, দেখো প্রচণ্ড রিস্কি হয়ে যাচ্ছে। আমাদের উপর থেকে আমরা নিচে নেমে গেছি, নেমে গিয়ে আমরা কিন্তু এখন বেরিয়ে যাব সোজা নাভির দিকে। জলিংকংয়ে বাইক যেখানে পার্কিং করেছিলাম, পার্ক করে দিচ্ছি। এখন আর আদি কৈলাস পিকও দেখা যাচ্ছে না, আর পার্বতীকুণ্ডের দিকটাও ভিজিবিলিটি একদম নেই। মারাত্মক স্নোফল হচ্ছে দেখো, স্নোফল আর থামছে না। এই স্নোফলের মধ্যে আমাদের রাইড করে বেরিয়ে যেতে হবে। চলো চলো বেরিয়ে যাই এবার এখান থেকে। আর এখানে বেশি ওয়েদার খারাপ হতে শুরু করলে আমরা ফেসে যাবো, তো এখান থেকে এখন বেরিয়ে দেওয়া হচ্ছে। 1:43 বাজে, টেম্পারেচার দেখাচ্ছে 0 ডিগ্রি। রাইড করাটা খুবই কষ্টকর, খুবই কষ্টকর, ফ্রিজিং টেম্পারেচার, আর এরকম রাস্তার মাঝখানে জল ফল জমে আছে, এগুলো বরফে পরিণত হচ্ছে আস্তে আস্তে। আর দেখো মারাত্মক স্নোফল হচ্ছে, কিন্তু পুরো হাতের গ্লাস ফ্লাস ভিজে গেছে, এত স্নোফল হচ্ছে। কমান কমান, নিচে নামতে হবে আমাদের, তাড়াতাড়ি তাড়াতাড়ি নিচে নামতে হবে আমাদের, নাহলে সমস্যায় পড়ে যাবো। A30, A29 और A30। ठीक है सर। তো আদি কৈলাস দর্শন আমাদের হয়ে গেছে। লাস্ট মোমেন্টে যখন আমরা পার্বতীকুণ্ডের উপরে ট্রেক করছিলাম, তখন তোমরা দেখেছো কীরকম লেভেলের স্নোফল হয়েছে। আর ওই স্নোফলের জন্য এত টেম্পারেচার ড্রপ হয়ে গেছে, আমার যতগুলো ইলেকট্রনিক্স ডিভাইস, ক্যামেরা বা মোবাইল নিয়েছিলাম, সবকটা চার্জ খুব তাড়াতাড়ি ড্রেন হয়ে গেছিলো। মাত্র লেভেলে টেম্পারেচার ড্রপ করেছিল 2 থেকে 3 ডিগ্রি মাইনাসে চলছিল টেম্পারেচার। তো স্নোফলের মধ্যে আমরা যাই হোক করে দর্শন করে নিচে নেমে এসেছিলাম, কিন্তু সেখানেও আমাদের কষ্ট শেষ হয়নি। আমরা তারপরে গোটা রাস্তাটা, প্রায় হাফ রাস্তা স্নোফলের মধ্যে রাইড করে এসেছি, পুরো হেলমেটের কাঁচে স্নো পড়েছে, আর তোমরা দেখেছো হয়তো ব্লগে। তারপরে এসে একটা সত্যি কথা বলতে খুব ভালো খাবার দাবার দরকার ছিল, আর এই জন্য আমরা কালকে যেখানে নাবিতে ক্যাফেতে খাচ্ছিলাম, অতিথি হোমস্টে, সেই ক্যাফেতেই আমরা আজকে খেতে এসেছি। কিনা ভেজ মাঞ্চুরিয়ান আর ভেজ ফ্রাইড রাইস। এই যে রয়েছে ভেজ মাঞ্চুরিয়ান আর ভেজ ফ্রাইড রাইস। আজকে আমাদের অতিথি হোমস্টেতে বুকিং নেই, কিন্তু অতিথি হোমস্টের উল্টো দিকেই একটা হোমস্টেতে আমাদের বুকিং করে দেওয়া হয়েছে, তখন ওখানে থাকবো। গাড়িপত্র ওখানে অলরেডি রয়েছে,
শরীরটা প্রচণ্ড খারাপ হয়ে গেছে, কেননা লাস্ট মিনিটে আমার মাথাটা ব্যথা করছে খুব পরিমাণে, কেন জল কম খাওয়া হয়েছে। তো এটা খুব একটা ইম্পর্টেন্ট জিনিস যে যখন তোমরা এই হাই অল্টিটিউডে আসবে তাহলে জলটা পরিমাণ মতো খেতে হবে, নাহলে কিন্তু তোমাদের শরীর খারাপ হতে হবে, হতে বাধ্য। মোটামুটি যাবো এটা খাই, গিয়ে জল বেশি খাই আর একটুখানি রেস্ট নিই, তাহলে গিয়ে শরীরটা ঠিক হবে। চলো দেখা হচ্ছে পরের এপিসোডে আবার।